নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্লিভলেস 40 সাইজ ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন, কিভাবে স্টিচিং করবেন। পেছন পাটে কিন্তু অনেকটাই ডিপ করব আমি। আর শোল্ডারের কাপড় কিন্তু রাখবো, যেটা কাঁধের কাপড় থাকবে সেটা 6 সুতো রাখবো, 6 সুতো সরু করে রাখবো। কিভাবে এটা সম্ভব? আর শোল্ডার কিন্তু মানে কাঁধ থেকে নেমে যাবে না। কিভাবে কাটিং করব আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব, তারপরে আমি স্টিচিং দেখাবো। সবার প্রথমে আমি মাপটা বলে দিই। পুট হচ্ছে 14, ছাতি 40, কোমর হচ্ছে 36, পয়েন্ট 11.5 থেকে কাটিং করব, বগল মোহরা 18, ঝুল 14, নিচ থেকে ডিপ হচ্ছে 3 ইঞ্চি। তাহলে আমি 3 ইঞ্চি যে আমি কাটিং করব, পিঠের ডিপ নিচ থেকে 3 ইঞ্চি। পেছন পাটের ডিপের ওপরে পুট কাটিং নির্ভর করে। আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে, কত ফুটে কত ডিপে কত ফুট মাইনাস করতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে। তাই সবার প্রথমে আমি এই ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার জন্য ঝুল প্লাস ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল প্লাস 1 ইঞ্চি মানে ঝুল হচ্ছে 14, একে 15। আমি এখানে 15তে একটা দাগ দিলাম। এই সোজা আরো একটা 15তে উপর থেকে ফিতে ধরে দাগ দেব এই লাইনটাকে সোজা করার জন্য। লাইনটাকে আমি সোজা করে দিলাম। এরপর আমি পুট নেব। পুট হচ্ছে 14, সেখানে মাইনাস করব কিন্তু 4 ইঞ্চি। এই 3 ইঞ্চি নিচ থেকে 3 ইঞ্চি ডিপ। তাহলে উপর থেকে কত হচ্ছে? উপর থেকে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে উপর থেকে 12 ইঞ্চি ডিপ। এই পুটে কিন্তু এই ডিপে আমি 4 ইঞ্চি পুট মাইনাস করব। তাহলে 10, 4 14 থেকে 4 ইঞ্চি মাইনাস করলে হবে 10। তাহলে আমার পুট এসে দাঁড়াবে এই কাটিংয়ে 10। 10-এর অর্ধেক হচ্ছে 5। আমি 5 এখানে দাগ দিলাম। এই সোজা 5 আরো একটা দাগ দিয়ে দেব এই লাইনটাকে সোজা করার জন্য। এবার এটা কতটা নামাবো? এখানে কিন্তু ছাতিকে 6 দিয়ে ভাগ করে, এটা বগল মোড়া কাটিং করার জন্য আমরা কতটা নামাবো? তাহলে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে আমরা সেটা এখানে নামাবো। ফিতে দিয়ে তারপরে দেখব, যদি না আসে প্রয়োজনে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি প্লাস করতে হবে। আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাইনাস করতে হবে। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেই সেম জিনিস মাইনাস করতে হবে। কারণ পুট একই জায়গায় দাঁড়ায় না। পিঠের ডিপের উপর পুট কাটিং নির্ভর করে। তাহলে ফর্মুলাটাকেও আমার করার পরে প্লাস মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে আমি ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 6.5 2 সুতো হয়, আমি 6.5 নিলাম। 6.5 এখানে নিয়ে নিলাম। নেবার পরে এখান থেকে আমি লাইনটাকে সোজা করে দিলাম। এই লাইনটাকেও আমি সোজা করে দেব। এটা ছাতির লাইন হলো, এটা পুটের লাইন হলো। এরপরে ছাতিকে 4 দিয়ে ভাগ করব। ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 40 ছাতি 10। এই 10 এ একটা দাগ দেব। দাগ দেবার পরে এবার ফিতে দিয়ে আমাকে দেখতে হবে এখানে আমার বগল মোহরা 18, সেখানে অন্তত 17 আনতে হবে। কাটিং এর পরে কিন্তু 18 চলে আসবে অটোমেটিক, কাপড় কাটিং করার পরে বেড়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে? আর যেহেতু আমি ডিপ পিট করছি, ডিপ পিটের ক্ষেত্রে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি পেছনে কোনো সাপোর্ট দেব না, দড়ির কোনো সাপোর্ট দেব না। আমি কাপ সেট করব এই ব্লাউজে। আর পেছনে কিন্তু কোনো দড়ির সাপোর্ট দেব না। যেহেতু দড়ির কোনো সাপোর্ট থাকবে না, তাহলে কিন্তু সামনের দিকে যেহেতু অনেকটা চলে যাবে, তার জন্য কিন্তু 40 ছাতি সেখানে কিন্তু 3 ইঞ্চি কম করে আমাকে ফিটিংস করতে হবে। ফিটিংস এর সময় কিন্তু 3 ইঞ্চি কম করে ফিটিংস হয়। 40 এ ফিনিশিং করলে ঢিলা হবে, লুজ হবে। তাহলে 3 ইঞ্চি যদি কমিয়ে আমরা করি তাহলে কিন্তু পারফেক্ট ফিটিংস আসবে। তাহলে 3 ইঞ্চি কমাতে গেলে এই যে ছাতি 4 10 40, এখানে 10 নিয়েছি। তাহলে 10 থেকে 6 সুতো কমাতে গেলে 4 ভাঁজে 6 সুতো করে নিতে হবে। মাইনাস করতে হবে 6 সুতো করে। 6 সুতো করে মাইনাস করলে তাহলে 4 ভাঁজে 3 ইঞ্চি চলে আসে। তাহলে এখানে আমি 6 সুতো মাইনাস করলাম। তাহলে এখানে এবার এখানে আমাকে দেখতে হবে যেখানে শোল্ডার জয়েন্ট হবে, এখানে দেখতে হবে এখানে 6 সুতো মাইনাস করলাম। এখানে শোল্ডার জয়েন্ট কিন্তু বেশি করে করতে হবে। আমি কোনো শোল্ডার ডাউন দেব না, সামনের দিকে কোনো ডাউন দেব না। যেহেতু শোল্ডারের কাপড়টা অল্প থাকছে 6 সুতোর মতো, তাহলে আমার যেখানে শোল্ডার জয়েন করতে হবে, আমার 1/2 ইঞ্চি করতে হতো সেখানে 6 সুতো। একটু বেশি করে আমার শোল্ডারটা দুটো পার্টে যখন জয়েন করব, একটু বেশি করে করব 6 সুতো। যেখানে যে আমার শোল্ডার জয়েন্ট হবে সেখান থেকে কিন্তু আমার ফিতে রেখে ধরতে হবে। ধরে এইভাবে একটা আঙুল ফিতেতে মাথায় রাখতে হবে। আর এইখান থেকে যেহেতু আমি এই যে গোলাই শেপটা দিই, এখানে একটা আঙুল ফিতেতে রাখতে হবে। এইভাবে রেখে আলগা করে রেখে এখানে দেখতে হবে আমার 18 বগল মোড়া সেখানে 17 এসছে কিনা। আমি এখান থেকে 6 সুতো যে মাইনাস করলাম যেখানে, সেখানে 17 এসছে। 8.5, 17 মানে 8.5 মানে 17। তাহলে আমার ঠিকঠাক আছে। তাহলে আমার কাটিং করার পরে আর যখন আমি এখানে ইয়ে লাগাবো, পট্টি লাগাবো, তখন কিন্তু অটোমেটিক আমার কাছে 9 চলে আসবে, 18 তে চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের কাটিং করতে হবে। যদি আমরা এই জায়গাটায়
কাটিং যদি ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা টোটালটাই ফিনিশিং গন্ডগোল হয়ে যাবে, ফিনিশিং হবে না ভালো। আমার এইটুকুনি জায়গায় লুকিয়ে আছে কিন্তু আমার ফিনিশিং। তাহলে এটা কিভাবে আমার এটাকে নামাতে হবে, কিভাবে এটা করতে হবে ভালো করে বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে ১ ইঞ্চি যেহেতু পেয়ে গেছি, এখান থেকে ১ ইঞ্চি থেকে দিয়ে আমি এই গোল শেপটা দেবো। কিন্তু গোল শেপটা এখন আমি দেবো না, একটা রাফ করে বোঝাবো আমার কটুরিটা কিভাবে আনবো। আমি তো এটা অনেকটা ডাউনে নিয়ে চলে এসেছি। তাহলে আমি কটুরি আমি কিভাবে বানাবো? এখানে কটুরিটা তো আমার গন্ডগোল হয়ে যাবে। তাহলে কিভাবে আমাকে বানাতে হবে? আমার অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে এই ব্রাকাট ব্লাউজের এই সেম ভাবে কাটিং। কিন্তু আমি যদি এটা দিয়ে ফর্মা করে পার্মানেন্টলি রেখে দিতে চাই তাহলে কিন্তু যে ছাতি আছে সেই ছাতি থেকে ২ ইঞ্চি মাইনাস করে, যে ছাতি আছে ২ ইঞ্চি মাইনাস করে আমায় কিন্তু এই ফর্মা কাটিং করতে হবে। তাহলে এখানে ১৪ ফুট আছে, ১২ তে আমি কাটিং করে ফর্মা কাটিং করে রেখে দিতে হবে। ওই মাপে ফর্মা কাটিং করতে হয়। তাহলে আমি এখানে এটা নিলাম, ছাতিকে ৪ দিয়ে ভাগ করে ১০ নিলাম। আমি কিন্তু এইটাতে ফিনিশিং করব। কিন্তু এখান থেকে আমি ২ ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড়। এখান থেকে ২ ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। তার মানে যখন আমি ওপরে যখন আমার ফিনিশিং হবে তখন ২ ইঞ্চি ৬ সুতো আমায় কিন্তু মাইনাস মানে বাদ দিয়ে উপরে করতে হবে। নিচে যা আছে ২ ইঞ্চি বাদ দেব। তাহলে কোমরকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ নেব। কোমর হচ্ছে ৩৬, ৪ 9 ৩৬ ৯। এখান থেকে ২ ইঞ্চি এক্সট্রা নেব। এখান থেকে ২ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। আর পেছন পার্টে যদি আমি টেকিং দিতে চাই তাহলে কিন্তু ৬ সুতো এক্সট্রা নিতে হবে। এই ৬ সুতো এক্সট্রা নিলাম। শুধু নিচে, নিচের যেহেতু টেকিং হবে ৬ সুতো নিচে দিলাম আর উপর থেকে আমি লাইনটাকে সোজা করে দিলাম। লাইনটাকে সোজা করে দিলাম। তার মানে অরিজিনাল দাগ হচ্ছে এইটা। এখান থেকে একটা টেকিং হবে, এরকম জায়গায় আমাকে টেকিং দিতে হবে। এই উপর থেকে ৪.৫ ইঞ্চি আর এগুলোকে আমি ৩ সুতো করে এটা এই টেকিংটা হবে ৩ সুতো করে। এবার এখানে ১ ইঞ্চি, এখানে ১ ইঞ্চির দাগ দিই। ফ্রন্ট পার্টে আমি দেখাবো ফ্রন্ট পার্টে কিভাবে কটুরিটা বানাবো। এখানে তো কটুরিটা বানাচ্ছি না, এটা তো ব্যাক পার্ট। এটা হচ্ছে এখানে ১ ইঞ্চিতে পয়েন্ট করলাম। ১ ইঞ্চিতে পয়েন্ট করে এটাকে এইভাবে গোল শেপ দিয়ে দিলাম। গোলাই শেপটা দিয়ে দিলাম বগল মোড়া কাটিং এ। আর পাশের গলা আমি নেব। এখানে কিভাবে পাশের গলাটা নেব? আমি পাশের গলা এই যে উপরে শোল্ডারের কাপড়টা রাখবো ৬ সুতো। ৬ সুতো চওড়া। তাহলে ৬ সুতো চওড়া মানে আর তাহলে আমার আর সেলাই মার্জিন নিতে হবে কত? এদিকে ৩ সুতো সেলাই মার্জিন যাবে, যেখানে এখানে আমি পট্টি জয়েন করব। আর সামনের দিকে পট্টি জয়েন করব তখন হচ্ছে ৩ সুতো করে ৬ সুতো চলে যাবে। তাহলে ৬ সুতো শোল্ডার রাখলে আরো ৬ সুতো আমাকে এক্সট্রা নিতে হবে। তার মানে ১.৫ ইঞ্চি। এখান থেকে আমি ১.৫ ইঞ্চি রাখলাম। সেলাই মার্জিন করার পর ৩ সুতো করে দুদিকে সেলাই যাওয়ার পরে ৬ সুতো এসে দাঁড়াবে। তাহলে এবার এখান থেকে পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে ৩ ইঞ্চি। ৩ ইঞ্চি মানে এখানেও আমার দুটো পার্ট জয়েন্ট হবে। নিচে ৩ সুতো, উপরে ৩ সুতো জয়েন করতে হবে। তাহলে ৩ ৩.৫ ৩ সুতো ৩ ইঞ্চির সাথে ৬ সুতো এক্সট্রা নিতে হবে আরো। এখানে ৬ সুতো ৩ ইঞ্চির সাথে ৬ সুতো এক্সট্রা নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার গোল যেটা করব আমি, এই গোলটা কিন্তু আর খেলালে হবে না। যেহেতু প্রচুর এটা ৩.৫ ইঞ্চি পাশের গলা, তাহলে হয়ে গেল ৩.৫ ইঞ্চি। শোল্ডার কিন্তু খুলবে না। এইভাবে কাটিং আমি করছি। ৩.৫ ইঞ্চি আমার এখানে দিলাম। এখান থেকে কিন্তু এই যে গোল যে শেপটা হবে এটা আর খেলালে হবে না কিন্তু। এটা কিন্তু একদম স্ট্রেট আসবে। এইভাবে স্ট্রেট এসে আপনারা এখান থেকে স্কেল দিয়ে স্ট্রেট বক্স করে নিয়ে শুধু ঘুরিয়ে দেবেন। আমি এইভাবে করে দিলাম। গোল করে দিলাম। স্ট্রেট গোল করে দিলাম। তাহলে ব্যাক পার্ট কিন্তু আমার কাটিং ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। এখানে কিন্তু যখন আমরা ফিনিশিং করব তখনই কিন্তু এই যে এই দাগে ফিনিশিং করব, যেটা আমরা এখান থেকে দেখুন এইখান থেকে ফিনিশিং করব এইভাবে। এখানে ২ ইঞ্চি এটা চেকিং করে কমে যাবে। ঠিক আছে? এইভাবে আমরা এই যে এখান থেকে এইটা দিয়ে ফিনিশিং করব। উপরে বাদ দিচ্ছি কত? ২ ইঞ্চি ৬ সুতো বাদ দিয়ে ফিনিশিং করব। আর নিচে কিন্তু ২ ইঞ্চি বাদ দিয়ে ফিনিশিং করব। এটা তো টেকিং এ চলে যাবে এখানে। ঠিক আছে? তাহলে বোঝা গেল এখান থেকে এটা টেকিং এর দাগ কিন্তু। এখান থেকে এটা টেকিং মার্জিন। এটা ফিনিশিং, এটা ফিনিশিং, এটা টেকিং মার্জিন। তাহলে থাকছে এটা ২ ইঞ্চি, এটা ২ ইঞ্চি। এই ২ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমরা ফিনিশিং করব। সামনের পার্টে কিন্তু আমি এইটা ২.৫ ইঞ্চি নেব। ওটা কিন্তু সেলাই মার্জিনের জন্য। কিন্তু ফিনিশিং যখন করব ২ ইঞ্চি আমরা বাদ দিয়ে ফিনিশিং করব। এবার আমি কেটে নিচ্ছি এটা। একটু ভালো করে বুঝিয়ে ভিডিও দিতে গেলে ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যায়। অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। বন্ধুরা ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আমি যখন ভিডিও ছাড়বো না হলে আপনারা বুঝতে পারবেন না আমি কখন ভিডিও ছাড়ছি। আমি যখন ভিডিও ছাড়বো সেই ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন বেলটি অন করে রাখলে তাহলে কিন্তু আমার ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে কিন্তু খুব সুবিধা হবে। ৪০ সাইজ ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব।
ফ্রন্ট পার্ট যখন আমি কাটিং করব অবশ্যই আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। এইখানে একটুখানি আমি কটুইটা কিভাবে বানাচ্ছি, যেহেতু আমার পুট তো অনেক মাইনাস হয়ে গেছে, পুট যেখানে আমরা যদি এইটা ফর্মা করে রেখে দিতাম তাহলে কিন্তু আমরা 12 ফুটে 2 ইঞ্চি মাইনাস করে আমরা কাটিং করতাম। সেখানে কিন্তু আমি 10-এ কাটিং করছি। সেই কারণে কিন্তু এখানে ভালো করে একটু বুঝতে হবে। আমি একটা রাফ করব, সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য প্রথমেই কিন্তু 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। যে সাইজই কাটি না কেন 1.5 ইঞ্চি ছাড়তে হবে প্রথম থেকে। এবার ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। ব্যাক পার্টে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম। এখানে কিন্তু ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। ঝুল 14 আর 4-এ 18। 18 ইঞ্চি আমি দাগ দিলাম। এই সোজা 18 তে আরো একটা দাগ দিয়ে দেবো লাইনটাকে সোজা করার জন্য। এই লাইনটা আমি সোজা করে দিলাম। এরপরে কিন্তু পুট কেটেছিলাম, ব্যাক পার্টে যা করেছিলাম সেম এখানে তাই করব। 10 পুট কাটিং করেছিলাম, তার মধ্যে 5, এখানেও 5-এ একটা দাগ দিয়ে দেবো। এখান থেকে আমি বগল মোড়া কাটিং করার জন্য নামিয়েছিলাম 6.5, এখানে 6.5 আরেকটা দূরের দিকে দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে এইভাবে এইটাকে আবার লাইনগুলো কমপ্লিট করে দেবো। এখানে কিন্তু কোনো বগলে আমি তালপাটের শেপ দেবো না, যেহেতু পুট চলে এসছে এদিকে, তারপরে এটা স্লিভলেস, সেই কারণে এখানে কোনো যাবে না। আচ্ছা, এখানে এই পয়েন্টটা করেছি, এটাকে কিন্তু আমি এটা এইভাবে দিচ্ছি, কিন্তু এখান থেকে এটাই কাটিং হবে আমার। কিন্তু এখানে একটুখানি বুঝতে হবে, এই যে গোলাইটা করে দিলাম আমি, এটা কাটিং হবে। এবার কিন্তু এখানে আমি যদি এটা যদি আমি ফর্মা কাটিং করতাম, অরিজিনাল যদি কটুইটা ঠিক করতে আমার বানাতে হবে। এটা আপ ডাউন হচ্ছে, কটুইটা তো আপ ডাউন হবে না। আমার কটুইটা ঠিকঠাক করতে হবে। তাহলে কটুইটা ঠিকঠাক করতে গেলে আমি কি করতে হবে? কটুইটা ঠিকঠাক করতে গেলে এখানে প্রথমেই আমি এখানে দেখিয়ে দিই। আচ্ছা, এই স্কেচগুলো আগে করে নিই, নাহলে বুঝতে পারবেন না। এখান থেকে আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চি। শোল্ডার এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তার মানে এই পাশে গেল 3.5 ইঞ্চি। এরপরে এই যে এটা নিলাম, যে এখান থেকে তাহলে দেখলাম 3.5 ইঞ্চি, এখান থেকেও আমি 3.5 ইঞ্চি একটা দাগ দেবো। এই 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু এই দাগ দেবো, কিন্তু কতটা নামাবো? সামনের ডিপ হচ্ছে 7.5, 7.5 মানে 7.5ই। এই 7.5-এ আনলাম, এখান থেকেও 7.5-এ আমি দাগ দিলাম। এবার এটাকে একটা বক্স করে দেবো এইভাবে। বক্স করে দিলাম। এরপরে এই যে কটুইটা আমরা যদি বানাই, এখান থেকে দিলে তো আমার কটুইটা এসে দাঁড়াবে না। কারণ হচ্ছে, আচ্ছা তার আগে এখান থেকে বাস পয়েন্টের লাইনটা করে দিই। এখান থেকে বাস পয়েন্টের লাইন হচ্ছে 11.5 তে কাটিং করবো। এখানে একটা দাগ দিলাম 11.5 তে, উপর থেকে 11.5 তে আরো একটা দাগ দিলাম। এর 4 ইঞ্চি, এই বাস পয়েন্টের লাইনে 4 ইঞ্চি এর দাগটা টেনে দিই। এর 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ করব আমি। এই 4 ইঞ্চি, এই লাইনে 4 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করলাম। আপনাদের যে ঝুল বাড়াতে হয়, তাহলে হচ্ছে ঝুলটা আমার 14 নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝুল নিতে পারেন। তার সাথে 4 ইঞ্চি এখানে অ্যাড হবে। আর ব্যাক পার্টে 1 ইঞ্চি হবে। আর এখানে তার সাথে যা ঝুল নেবেন তার সাথে 4 ইঞ্চি অ্যাড হবে। কিন্তু এগুলো সব সেম থাকবে। এই কটুরি যেটা লাইন করছি, এখান থেকে 11.5 কাটিং করব, এখান থেকে 4 ইঞ্চি যেটা কাটিং করব সেটা কিন্তু একই থাকবে সব। এবার হচ্ছে এখান থেকে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে একটা পয়েন্ট করার জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করে, ওই একই বগল মোড়া কাটিং এর ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করব। 6.5 2 সুতো হচ্ছে। 6.5 2 সুতোতে একটা পয়েন্ট করব। এর মিডলে একটা পয়েন্ট করব। 6.5 2 সুতো, তার মানে 3 ইঞ্চি 2 সুতো। 3 ইঞ্চি 2 সুতোতে একটা পয়েন্ট করব। পয়েন্ট করার পরে এই যে 6.5 2 সুতো এখানে যেটা পয়েন্টটা হলো, এই লাইনটা ঠিক এখানে 6.5 2 সুতোতে আরেকটা করব। করে এই দাগটা একটা দাগ টেনে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দাগটা আমি টেনে নিই। এটার কিন্তু মিডল করলাম এখানে। এরপরে এর সাইডে 1/2 ইঞ্চি বাড়াতে হবে। 1/2 ইঞ্চি বাড়াতে হবে কিভাবে? এখান থেকে 1/2 ইঞ্চি আমি বাড়াবো। এই যে এই নিচ থেকে 1/2 ইঞ্চি বাড়বে। এখান থেকেও 1/2 ইঞ্চি একটা পয়েন্ট করব, বাড়লো। বাড়ার পরে কি করব? কয়েকটা পয়েন্ট করতে হবে আমাকে। এর 1/2 ইঞ্চি নিচে, এই পয়েন্টের 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। একদম সোজা। এই 1 ইঞ্চি আমি উপরে বাড়িয়ে দিলাম। সোজাসুজি উপরে একটা পয়েন্ট করলাম। এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। ঠিক আছে? এই লাইনে পয়েন্টগুলো হয়ে গেল। এবার কি করব? এখানে যে এটা বেল পার্ট, এই লাইনটাকে যে বেল পার্ট, এই বেল পার্টের এখানে 6 সুতো উপরে একটা পয়েন্ট করব। এই 6 সুতো একটা পয়েন্ট করব এই বেল পার্টের শেপ দেওয়ার জন্য। এইভাবে এর শেপটা দিয়ে নিলাম। এই বেল পার্টের শেপ হয়ে গেল। এটা বেল পার্ট। তাই 6 সুতো করতে পারি, এটা 1 ইঞ্চি করতে পারি, 1/2 ইঞ্চিও করতে পারি এটা। এটা কোনো ব্যাপার না। আমার যেরকম বেল পার্টের শেপটা দিতে চাই সেরকম আমি করতে পারি। এখানে 6 সুতো দিলাম। এখান থেকে এই যে বাস পয়েন্টের লাইনটা আছে, এখান থেকে 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে পয়েন্ট করব। এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। আর এই যে এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। এই 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করে
এই পয়েন্টটা ঘুরতে হবে। কেন? যখন টেকিং পিস আর এই বিপ পিস, বুকের যে পিসটা, বিপ পিস আর টেকিং পিসটা জয়েন করব, এটা কিন্তু সামনের দিকে ঝুঁকে চলে আসবে। সেই কারণে কিন্তু ১ ইঞ্চি ভেতর থেকে ডাউন করে দিলাম পয়েন্ট। এটা জয়েন করলে তাহলে আর সেই জায়গাটা মেকআপ হয়ে যাবে। এরপরে আমি কোটরির এখান থেকে ২.৫ ইঞ্চি একটা যেটা করতে হয় সেটা কিন্তু ১২, এটা একটা রাফ করব, এটাকে এখানে বুঝতে হবে ভালো করে। এখানে তো আমি ১১ তে ১০ এ কাটিং করছি। ১০ এ কাটিং না করে এটা হচ্ছে আমার, যদি আমি এটা ফর্মা কাটিং করে রাখতাম পার্মানেন্টলি, তাহলে হচ্ছে আমাকে এখানে কি করতে হতো, ১২ তে ২ ইঞ্চি যে সাইজই কাটি না কেন ২ ইঞ্চি যা ফুট থাকবে ২ ইঞ্চি মাইনাস করে আমাকে এই যেটা আমি দেখাচ্ছি এভাবে কাটিং করলে আমার ইয়ে হয়ে যাবে। আমার পার্মানেন্ট ফর্মা রেডি হয়ে থাকবে। তাহলে এখানে ২ ইঞ্চি, তাহলে ২ ইঞ্চিতে আমার এইভাবে কমিয়ে এসেছি, তাহলে এখানে কটুরিটা ঠিক আসবে না। তাহলে এখান থেকে রাফ করতে হবে ১৪, সেখানে ১২ তে একটা আমি রাফ করছি এখানে। এই যে ১২, এখানে কিন্তু দাগ হয়ে যাবে। এটা পেন্সিল দিয়ে করছি আমি। পেন্সিল দিয়ে করছি, দাগ হয়ে গেলে ঠিক বাজে লাগবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে ১২, তাহলে ১২ তে একটা লাইন দিলাম, এখানে একটা ১২ তে একটা লাইন করলাম। এই লাইনটা আমি এখান থেকে টেনে দিলাম। টেনে দেবার পরে এখান থেকে তাহলে কটুরিটা কোথায় হবে? এখান থেকে তাহলে ১ ইঞ্চি এখানে যেত। এইভাবে আমি যেটা এই বগল মোড়া কাটিং এর জন্য, তাহলে ১ ইঞ্চি এখানে যেত। তাহলে এখান থেকে যেখানে বগল মোড়ার শেপটা দেওয়া হবে, গোলাই শেপ, সেখান থেকে ধরে আমি ২.৫ ইঞ্চি কোথায় হচ্ছে সেখানে একটা পয়েন্ট করব। এইভাবে। এই কোনাকুনি একদম। ঠিক আছে? এই রাফ করে এই কোনাকুনি এখানে পয়েন্ট হলো। তার মানে আমার পয়েন্টটা কোথায় হলো? এইখানে। পয়েন্টটা। আমার ২.৫ ইঞ্চিতে পয়েন্ট এখানে হলো। এরপরে কিন্তু এই ২.৫ ইঞ্চি পয়েন্টটা এইভাবে রাফ করে আমি করে নিলাম। এই কারণে। তাহলে এখান থেকে আমি ১.৫ ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এখান থেকে ১.৫ ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এখান থেকে ১.৫ ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। তাহলে আমার পয়েন্টগুলো কমপ্লিট। এখানে একটা এই মিডলে এখান থেকে কিন্তু ১/২ ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করতে হবে। তাহলে আমার পয়েন্টগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে এই পয়েন্টটা কিন্তু এখান থেকে করলে আমার এদিকে চলে আসতো। এই পয়েন্টটা যদি আমি এখান থেকে করতাম তাহলে কিন্তু ফিনিশিং আসতো না। এটা ২.৫ ইঞ্চি যে এখানে চলে আসতো, এরকম জায়গায় চলে আসতো, বাজে এটা আসবে না। কটুরিটা বানানো হবে না, রেডি করা যাবে না। তাহলে আমি কিভাবে করলাম? এখানে রাফ, যেহেতু আমি ফর্মা কাটিং করতে গেলে এখানে ১২ তে কাটিং করতে ২ ইঞ্চি মাইনাস করে করতে হতো। সেই ২ ইঞ্চি মাইনাস করে আমি কটুরিটা ঠিক জায়গায় নিয়ে আসলাম। এখান থেকে ধরে আমি রাফ করে নিয়ে সেটাকে ১২ তে করে, এটাকে যেভাবে করার দরকার ১২ তে পুট কাটিং করে এটাকে এর লাইনে ধরে নিয়ে এখান থেকে ১ ইঞ্চি বগল মোড়া এই যে শেপটা দিয়েছি, এই শেপটা এখান থেকে যেখান থেকে হচ্ছে সেখান থেকে ২.৫ ইঞ্চিতে নিয়ে আসলাম। বুঝতে পারলেন ভালো করে? এরপরে পয়েন্টটা তাহলে এখানে হলো। এবার এই পয়েন্টগুলো আমি মিলিয়ে দেবো। এই পয়েন্টগুলো এখান থেকে এই যে এখান থেকে মেলাবো এইভাবে। এবার পয়েন্টগুলো এখান থেকে এই যে মিলিয়ে নিলাম। এবার পয়েন্টটা এখানে মিলিয়ে নিলাম। এই পয়েন্টটা এখানে মিলিয়ে নিলাম। এই পয়েন্টটা এর সাথে যোগ করে দেবো। হয়ে গেল? এবার কি করব? এই পয়েন্টটা এর সাথে যোগ করব, এই পয়েন্টটা এখানে যোগ করব। যোগ করার আগে এটাকে ভালো করে একটা সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে একটা, এটা তো স্কয়ার হয়ে গেছে। এটাকে সুন্দর করে একটা শেপ দিতে হবে, রাউন্ড শেপ। একটা সুন্দর রাউন্ড শেপ হয়ে গেল। এরপরে এই যে লাইনটা আছে এই লাইনে কিন্তু এখানে এই লাইনটা টেনে দিতে হবে। কিন্তু তার আগে এই পয়েন্টে আমি যোগ করে দিই। এখান থেকে এটা যোগ করে দিলাম। এই পয়েন্টটা এখান থেকে ধরে এখানে আমি যোগ করে দিলাম। এবার এই যে ইনকমপ্লিট এই যে পয়েন্টগুলো করেছিলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি যোগ করে দেবো। এরপরে ছাতিকে ৪ দিয়ে ভাগ করে আমার ১ ভাগ নেওয়া হয়নি। ছাতিকে এই যে ১.৫ ইঞ্চি ছেড়ে ছাতিকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ নেবো। ৪ দশে ৪০, এখানে ১০। আর এখানে কিন্তু ৩৬ নয়। এই লাইনটাকে আমি সোজা টেনে দেবো। এরপরে এখানে কিন্তু আমি ব্যাক পার্টে কি নিয়েছিলাম? ২ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম। এখানেও কিন্তু আমি ২ ইঞ্চি এক্সট্রা কাপড়ই নেবো, কিন্তু ১/২ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবো আলাদাভাবে। এখানে ২.৫ ইঞ্চি নেব। কিন্তু আমরা যখন ফিনিশিং করে মাপজোক করে বাদ দেবো কিন্তু যেভাবে আমি ব্যাক পার্টে বলেছিলাম সেম ভাবেই নেব। মানে উপরে ২ ইঞ্চি, নিচে ২ ইঞ্চি বাদ দিয়ে ফিনিশিং করব। কিন্তু উপরে ৬ সুতো আরো এক্সট্রা বাদ দিতে হবে, যেহেতু আমার যে ৪০ সাইজে ফিনিশিং করলে লুজ হবে। সেখানে ৩ ইঞ্চি মাইনাস করে করলে একদম ফিটিংস ঠিকঠাক আসবে। তাহলে আমার স্কেচ কমপ্লিট হলো। এটা ১ নম্বর পার্ট, এটা ২ নম্বর পার্ট, এটা ৩ নম্বর, এটা ৪ নম্বর। সরি, এটা ৪ নম্বর, এটা ৩ নম্বর। এইটা দুটো ১ম জোড়া হয়, তারপরে এস পার্ট জয়েন্ট হয়, তারপরে বেল পার্ট জয়েন্ট হয়। সেইভাবে এটা পয়েন্ট হলো। এবার এখানে কি করতে হবে? এখানে আমি স্কয়ার ভি করে দিই এটাকে। এই এটাকে স্কয়ার ভি এইভাবে টেনে দিলে স্কয়ার ভি হয়ে যাবে। স্কয়ার ভি করে দিয়ে এইভাবে সামনের পার্টে আমি যা কিছু করতে পারি এখানে স্কয়ার ভি করে দিলাম। এইভাবে টেনে। তাহলে এইভাবে টেনে স্কয়ার ভি করলে কি হবে? এইভাবে এটা কিন্তু এইভাবে টেনে আনতে হবে। এই যে কটুইটাকে টেনে আনতে হবে এইভাবে। এখান থেকে হচ্ছিল এটা এখানে টেনে আনতে হবে। তাহলে এখানে জয়েন্ট হয়ে গেল। এইভাবে আমি কাটিং করে দেবো।
আর শোল্ডার জয়েন্ট কিন্তু একটু বেশি করে করতে হবে। আর হচ্ছে এখানে তালপাটে কোনো শেপ হচ্ছে না। আর এখানে যেহেতু বাদ যাবে, কি বাদ যাবে এখানে? এখানে হচ্ছে 1.5 ইঞ্চি এই সাইড থেকে বাদ দিতে হবে এটা। এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা হবে এটা। এই 1.5 ইঞ্চি এটা কেটে ফেলে দিতে হবে। ঠিক আছে? আর এটা 1.5 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে। আর এটা কিন্তু এই যে এস পার্টটা, এস পার্ট কিন্তু এখানে 2.5 ইঞ্চি বেশি হবে। কেন? এখানে দেখুন 1.5 ইঞ্চির গ্যাপ হলো, 1 ইঞ্চি উপরে, হাফ ইঞ্চি নিচে, তাহলে 1.5 ইঞ্চির গ্যাপ হলো। যখন আমরা এই দুটো পার্ট আবার জয়েন করব তখন আবার হাফ ইঞ্চি করে চলে যাবে 1 ইঞ্চি, 2.5 ইঞ্চি। তাহলে এটা ছোট হয়ে গেল। তাহলে 2.5 ইঞ্চি ছোট হলে আমরা এখান থেকে 2.5 ইঞ্চি এটাকে আমাকে বাদ দিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দিলাম। আর এই উপর থেকে 2.5 ইঞ্চি 2 সুতো বাদ দেবো এইদিকে। কেন 2.5 ইঞ্চি 2 সুতো বাদ দিচ্ছি? এখানে যেহেতু এগুলো জয়েন্টের পরে এখানে যখন টেকিং দেবো আমরা, এখানে একটা টেকিং হবে কিন্তু এখানে 6 সুতো করে 1.5 ইঞ্চির একটা টেকিং হবে। এই টেকিং দেওয়ার পরে এটা একটু ঝুঁকে পড়ে, সেই কারণে 2 সুতো শেপ দিলাম যাতে ঝুঁকে যেটা পড়াটা মেকআপ খাবে। কিন্তু মেকআপ খেলে কি হবে? ব্যাক পার্টের সাথে আমার এই পার্টটা মেলানোর জন্য এখানেও 2 সুতো কিন্তু এইখান থেকে আমাকে তুলে নিতে হবে। এইভাবে 2 সুতো আমি তুলে নিলাম। তাহলে ব্যাক পার্টের সাথে এই সাইড কিন্তু জয়েন্টে প্রবলেম হবে না। এবার আমি কাটিং করে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে এটাও কেটে আমার ফেলে দিতে হবে। এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো, এখানে 2.5 ইঞ্চি এই দিকটায়। এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো। তাহলে ভালো করে বোঝা গেল? এবার আমি কাটিং করে নিচ্ছি। আর এই পার্টটাই কিন্তু একটু আলাদা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? এই পার্টটাকে নিচের দিকে 3 সুতো থেকে হাফ ইঞ্চি বাড়াতে হবে আর সাইডে 2 সুতো বাড়াতে হবে। যেমন আছে তেমন আমরা কেটে নেব। তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। অবশ্যই আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই ঘরে বসে খুব ভালোভাবে, যে আমরা পয়সা খরচা করে যেভাবে কাজ শিখি সেইভাবে কিন্তু এখানে আমি যেভাবে মানে শেখা বলছি আরকি আপনাদের বোঝানোর জন্য, অবশ্যই ভালো করে শিখতে পারবেন। এবার সবার আগে আমি এই যে বেল পার্টটাকে বের করে নেব। এই যে এখানে 2 সুতো তুলে কেটেছি এভাবে 2 সুতো উপর দিকে উঠে যাব। উঠে গিয়ে এই যে এখান থেকে আমি এটা কেটে নিলাম। আমার বেল পার্ট হয়ে গেল। এরপরে আমি কি করব? সামনের স্কোয়ার বি যেটা আছে সেটা আমি কাটিং করে নেব। এখানে গোল করা যায়, স্কোয়ার বি করা যায়। আমি স্কোয়ার বি করলাম। এটা ব্র্যাকেট ব্লাউজের মধ্যে খুব ভালো লাগবে। সচরাচর দেখা যায় না ব্র্যাকেট ব্লাউজের মধ্যে এরকম কাটিং। এবার আমি কিন্তু এটা কাটিং করব না। সবার এবার কিন্তু এস পার্টটা আমি বের করে নেবো এখান থেকে। কাটিং করে নিয়েছি। এরপরে এই যে নিচের এই পার্টটাকে আমি কেটে ফেলে দেবো। এটা এক্সট্রা ফেলে দিলাম। তাহলে এখানে কিন্তু আমার এস পার্ট হয়ে গেল। এরপরে কিন্তু এই পিসটা আমি বের করব এখানে। কি করব? এই টেকিং পিসটা এখান থেকে বের করে নিই। টেকিং পিসের যে লাইনটা কেটেছিলাম এইভাবে এটাকে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। এবার হচ্ছে এই রাউন্ড শেপ যেভাবে দিয়েছিলাম সেইভাবে আমি কিন্তু এটাকে কেটে নেব। এখান থেকে হুম, এটা হয়ে গেছে। আমার কোট বি পিসটা বের করেছি। টেকিং পিসটাকে শুধু আমাকে চেঞ্জ করে নিতে হবে। এই পিসটা কিভাবে আমি চেঞ্জ করব? একটা এই কাগজের মধ্যে এটা কিন্তু নিচ থেকে এই সাইড থেকে 2 সুতো, এই সাইড থেকে 2 সুতো নিয়ে নিলাম। একটু কাপড় এখান থেকে টেনে ধরেছি, সাইড থেকে 2 সুতো নিলাম। এরপরে কিন্তু এই সাইড থেকে হাফ ইঞ্চি, এই যে হাফ নিচ থেকে আমি কাপড় আছে হাফ ইঞ্চি বরাবর না সাইড থেকে 2 সুতো বরাবর ধরে নিচ্ছি। আর যেমন আছে সেই শেপে কিন্তু আমি হাফ ইঞ্চি এটা মেকআপ করে দিলাম। এটা এই সামনে থেকে যেভাবে এবার এরপরে যেরকম আছে সেরকম আমি করে দেব। এখানে যদি ডাউন হয়ে যায়, এখানে একটুখানি হালকা ডাউন হয়ে গেছে এই জায়গাটা কাটিং করতে গিয়ে। এইখানে যখন ডাউন হয়ে যাবে তাহলে কিন্তু এখানে একটুখানি এইভাবে কোণ থেকে গিয়ে ডাউন জায়গাটা একটুখানি তুলে নিতে হবে। এইভাবে তুলে মেকআপ করে নিতে হবে এইভাবে। তাহলে এটা আমি কেটে ছিঁড়ে দিলাম। এবার এটাকে আমি নিয়ে নেবো। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। এখান থেকে একটা টেকিং হবে, যেটা যেমনভাবে কেটেছি সেইভাবে কিন্তু জয়েন্ট হবে। যেটা যেভাবে কেটেছি সেইভাবেই এটা জয়েন্টের সময় জয়েন করতে হবে।
হয়ে গেছে। চলুন এবার আমি কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং করব। এই স্পারটাকে আমি লাইলিনের সাথে উল্টো করে এইভাবে বসিয়ে নিয়েছি। এবার বগলের দিকে আমি সেলাই করে নেব। বগলের দিকে 2 সুতো পরিমাণে আমি সেলাই করে নিয়েছি। সেম ভাবে এদিকটাও বগলের সাথে আমি সেলাই করে নেব, বগলের দিকটায় 2 সুতো পরিমাণে। এবার আমি ছোট ছোট করে কেটে নেব, না হলে কিন্তু ঘোরানো যাবে না। এখানে ছোট ছোট করে কেটে নিতে হবে সেলাইয়ের আগে পর্যন্ত। এরপর একটা চাপ সেলাই দিয়ে নেবো আমি লাইলিন পার্টের উপর থেকে। সেম ভাবে এদিকটায়ও আমি এইভাবে চাপ দিয়ে নেব, তাহলে আমার ঘোরাতে সুবিধা হবে। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে এটাকে সোজা করে লাইলিন পার্টের উপর থেকে ফিনিশিং করে দেবো চাপ দিয়ে। এখানে বগলের দিকে এইভাবে সেলাই করে আমি এটা ফিনিশিং করে দিলাম। আমার কিন্তু আলাদা করে আর পট্টি জয়েন করতে হবে না, যেহেতু এত সরু শোল্ডারের কাপড়টা, সেই কারণে কিন্তু এইভাবে ফিনিশিং করতে হবে। এরপরে লাইলিন পার্ট আর কাপড় দুটো কিন্তু আলাদা আছে, এবারে অ্যাটাচ করে নেব। সেম ভাবে এই পার্টটা তো একইভাবে অ্যাটাচ করে নেব। এই দুটো পার্ট আমি রেখে দেব। এখানে এক্সট্রা একটু লাইলিন বেরিয়েছিল, সমান করে একটু কেটে দিলাম। এই দুটো পার্ট কাজ শেষ, এই দুটো পার্ট আমি রেখে দেবো। এবার সেম ভাবে ব্যাক পার্টটাও কিন্তু উল্টো অবস্থা লাইলিনের সাথে আমি অ্যাটাচ করে নিয়েছি পিন দিয়ে। এবারে এটার বগলের দিক আর পেছন পাটে রাউন্ড অংশ আমি সেলাই করে নেব 2 সুতো পরিমাণে। এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এরপরে সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু ঘোরানো যাবে না। এই রাউন্ড অংশগুলো কেটে নিতে হবে, সেলাই কেটে না যায় এমনভাবেই কিন্তু কাটতে হবে। এবার আমি এটাকে এই অবস্থায় রেখে দেব। এটা কিন্তু শোল্ডার জয়েন করতে হবে, ওই জন্য এই অবস্থায় রেখে দিলাম। এবার কিন্তু কটুরি পিসগুলো আমি রেডি করে নেব। আমি এখানে ভালো করে কিভাবে দেখতে হবে, কিভাবে আমি এটা জয়েন করছি, কোন পার্টটা কোন দিকে রেখে আমি কার উপরে রেখে জয়েন করছি, এইভাবে কিন্তু জয়েন করলে খুবই সুবিধা হবে জয়েন করতে। আমি যেভাবে জয়েন করছি আপনারা সেইভাবে জয়েন করবেন, অবশ্যই খুব ইজিভাবে জয়েন করতে পারবেন। সব সেলাই ডবল সেলাই দিয়ে নিতে হবে। এবার টেকিং দিয়ে নেব, উপর থেকে জয়েন্টের মুখ থেকে হাফ ইঞ্চি ছেড়ে 6 সুতো এই ভাঁজ অবস্থায় টেকিংটা দিয়ে নিতে হবে, তাহলে 1.5 ইঞ্চি টেকিং হয়ে যাবে। সেম ভাবে এটাতেও আমি টেকিং দিয়ে নেব।
আরও দুটো কটুরি পিস আমি কেটে রেখেছিলাম, যেহেতু আমি কাপ সেট করব সেই কারণে ওটা আর দেখানো হয়নি। এই যে সেম ভাবে কিন্তু কটুরি পিস আরও দুটো কেটে নিতে হবে এইভাবে দুদিকে। এটাও আমি সেম ভাবে রেডি করে নিচ্ছি। এটা সেম ভাবে টেকিং দিয়ে যেভাবে রেডি করেছি সেইভাবে এটাকেও রেডি করে নিতে হবে দুটো পার্ট। প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল সেলাই দিয়ে নিতে হবে, যেভাবে টেকিং দিয়েছিলাম সেম ভাবে টেকিং দিয়ে নিতে হবে। এরপরে একটার সাথে একটা এইভাবে অ্যাটাচ করে দিতে হবে, যেন সেলাইয়ের অংশটা না দেখা যায়, ভেতরে ঢুকে যায়। এবার সামনের দিকে খোলা রেখে বাকি 3 দিক এটাকে জয়েন করে দিতে হবে। আর যে টেকিংটা আমি নিচের দিকে দিয়েছিলাম দুটো পার্টের টেকিংটা একটু কোনাকুনি ভাঁজ করে এইভাবে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে। সেম ভাবে আরও একটা পার্ট আমি রেডি করে নেব। সামনের দিকে কাপ ঢোকানোর জন্য ফাঁকা রেখে বাকি 3 দিক আমি কিন্তু জয়েন করে নিচ্ছি। এখানে টেকিং পিসটা যে টেকিংটা আমি দিয়েছিলাম সেটাকে কর্নার করে ভাঁজ করে আমি সেলাইটা কমপ্লিট করে দিলাম। এরপরে এস পার্ট আমি জয়েন করব। এখানে কিন্তু কোনো টেনে সেলাই করা যাবে না। আর এখানে কিন্তু 2 সুতো পরিমাণে সেলাই করতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণে সেলাই করলে জয়েন্টে হবে না। এখানে কিন্তু 2 সুতো পরিমাণে এই জয়েন্টগুলো করতে হবে, না হলে কিন্তু ব্লাউজ ছোট হবে। সেম ভাবে আরও একটা পার্ট আমি কিভাবে জয়েন করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে কিন্তু না টেনে আলগা হাতে কিন্তু এইভাবে জয়েন করতে হবে, ঠিক মিলে যাবে, না হলে কিন্তু কাপড় বেড়ে যাবে আর ফিনিশিং কুচি পড়ে যাবে, বুকের সামনে কুচি কুচি পড়ে যাবে, ফিনিশিং ভালো আসবে না। দেখুন দুটো পার্ট আমি রেডি করে নিলাম এস পার্ট জয়েন করে। এবার বেল্ট পার্ট আমি জয়েন করব। বেল্ট পার্ট কিন্তু এখানেও কিন্তু জয়েন্ট বেশি করা যাবে না, এখানেও কিন্তু 2 সুতো পরিমাণে সেলাই জয়েন করতে হবে, না তো ব্যাক পার্টের সাথে কিন্তু আপ ডাউন হয়ে যাবে সাইড জয়েন্টে। দেখুন দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি বেল্ট পার্ট। সেলাই করে নেবার পরে এরপরে সেলাই আপ ডাউন হলো কিনা এবার কিন্তু ভাঁজ করে দুদিকের পয়েন্ট দেখে নিতে হবে আপ ডাউন হয়েছে কিনা। ঠিক আছে, আমি চাপ সেলাই দিয়ে নিলাম। আরো দূর থেকে 2 সুতো গ্যাপ থেকে আরো একটা আমি সেলাই দিয়ে নিচের যে সেলাইটা উঠেছিল সেটাকে কিন্তু বসিয়ে দিলাম, আর সামনে দেখতেও ডিজাইনটা ভালো হবে ডবল সেলাইয়ের জন্য। এরপরে কিন্তু বুকের যে হুকের পট্টি সেই পট্টি আমি জয়েন করে নেব। এটা যে পিঠ আমি কেটেছিলাম গোল পিঠ তার কাপড় থেকে আমি এটা পট্টিটাকে বের করে নিয়েছি। লাইনিং পার্ট আর কাপড় দুটো একসাথে অ্যাটাচ করলে একটু মোটা হবে। আমি কিন্তু উপর থেকে জয়েন করছি এটা, কিন্তু তার আগে কাপটাকে কিন্তু প্রবেশ করিয়ে নিতে হবে, ঢুকিয়ে নিতে হবে। দেখুন এবার পট্টি আমি সেলাই করে দিয়েছি উপর থেকে। এবার এদিকের পাটেও কিন্তু কাপটাকে এরকমভাবে ঢুকিয়ে নিতে হবে। এরপরে যে এই পট্টিটাকে নিচ থেকে সেলাই হবে, এখানে কিন্তু হুকের ঘর হবে। এটা নিচ থেকে সেলাইটা ধরতে হবে, লাইনিং পার্ট আর কাপড় দুটো একসাথে ধরে আমি নিচ থেকে সেলাই করে দিলাম। এরপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে এটাকে পাল্টি করে এটা ভাঁজ করে 1 ইঞ্চি পরিমাণে বাইরের দিকে বের করে এই সেলাইটাকে গাঁট দিয়ে সেলাইটা দিয়ে নেব। পরপর 3 টে সেলাই দিয়ে নেব। পরপর 3 টে সেলাই দিয়ে নিয়েছি। এবার কিন্তু এইভাবে কোনাকুনি করে যেভাবে আছে কেটে নিতে হবে। এদিকেরটাও আমি যেদিকে হুক লাগানো হবে সেদিকটায়ও আমি যেটুকুনি দরকার কাপড় রেখে আমি এটাকে নিচের দিকে এটা ফোল্ড করতে হবে, কাপড় রেখে এটাকে সেলাই করে দিলাম। দুদিকের পার্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে সামনের ফিনিশিং পট্টিটা আমি জয়েন করব, তার আগে নিচের পট্টিটাকে জয়েন করে নিই। নিচের এই যে পট্টিটা আমি জয়েন করছি এটাকে জয়েন করে নিলাম, সেম ভাবে এদিকেও আমি পট্টি জয়েন করে নেব নিচে সামনের পার্টে।
এগুলো কিন্তু বেশি করে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু ব্যাক পার্টের সাথে ম্যাচ খাবে না, খুব বুঝে সেলাই করতে হবে। এখানে এইভাবে ভাঁজ করে ধরে এরপরেও আমার যে পয়েন্টগুলো, সেলাই পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে। এখন যে পট্টি জয়েন করলাম সেটা আপ ডাউন হলো কিনা, একটু আপ ডাউন হয়েছে, সেলাই করে আমি এটা মেকআপ করে দিলাম। এরপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপরে ফোল্ড করে ভাঁজ করে দিতে হবে। এই যে ভাঁজটা করছি এটা কিন্তু হাতে হেম করতে হবে। আমি মেশিনে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু হাতে সেলাই করতে হবে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে দেখতে। ওপার থেকে সেলাইটা দেখা গেলে সেটা কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু হাতে হেম করতে হয়। এই ফোল্ড করে যে সেলাইটা আমি করছি, এরপরে কিন্তু এই সামনের দিকে এই যে পট্টিটাকে আমি জয়েন করে দেবো, যেখানে আমার কোণ ছিল সেই কোণের কাছে এসে এইভাবে ভাঁজ করে এবার ঘুরিয়ে নিয়ে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে এইভাবে। এবার যে কর্নার ছিল সেই কর্নারে কিন্তু ছোট্ট করে কাট করে দিতে হবে, যেখানে স্কোয়ার বিট কর্নার হয়েছিল। সেম ভাবে আরো একটা পট্টি আমি জয়েন করে নিচ্ছি আরো একদিকে। এই কর্নারটা কেটে নিলাম। এরপরে ভাঁজ করে আমি দেখে নেব আমার সেলাই কিন্তু আপ ডাউন হতে পারে। আপ ডাউন হয়েছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। এইভাবে এটা থাকছে না, তাই পিন দিয়ে আমি এটাকে সোজা করে নিলাম। এবারে দুটো পার্ট আমি দেখে নিচ্ছি, একটু আপ ডাউন আছে, এটাকে আমি সেলাই করে মেকআপ করে দেবো। চকে দাগ দিয়ে নিলাম যতটা সেলাই করতে হবে। এরপরে ভাঁজ করে এবার আবার দেখে নিতে হবে আমার সামনের পার্ট, দুটো পার্ট কিন্তু ঠিক হলো কিনা। দেখো একদম মিলে গেছে। এরপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দুদিকেই দিয়ে নেব। এই লাইলিন পার্টের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেবার পরে এবার কিন্তু বোল্ড করে আমি ভাঁজ করে এটা সেলাই করে দিচ্ছি মেশিনে। কিন্তু এই যে বোল্ড করে যেটা আমি মেশিনে সেলাই করছি, এটা কিন্তু হাতে হেম করতে হবে। ওপারে কিন্তু দেখা গেলে সেটা ভালো হবে না। যদি আমি কোনো পাইপিং সেট করি তাহলে কিন্তু এইভাবে মেশিনে সেলাই করতে হবে, না হলে হাতে হেম করতে হবে। সেম ভাবে দুদিকে আমি সেলাই করে দিলাম। এরপরে সামনে যেখানে হুক পট্টিটা, যেটা হুক লাগানো হবে, সেই পট্টিটাকে এবার ফিনিশিং করে নিচ্ছি। এটাও কিন্তু হাতে হেম করতে হবে। দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি, কত সুন্দর ফিনিশিং এসছে। এরপরে আমি শোল্ডার জয়েন করব। কিভাবে আমি শোল্ডার জয়েন করছি ভালো করে লক্ষ্য করুন। এটা ব্যাক পার্টটা যে অবস্থায় আমি উল্টো অবস্থায় সেলাই করেছিলাম সেই উল্টো অবস্থায় রেখে দিয়েছি। এরপরে যেদিকে এই যে কাপড়ের পার্টটা সামনের দিকে রেখে এবার ভেতর দিয়ে এটা কোনো কিছু সাহায্যে আমি এটাকে একটা ছোট্ট রডের সাহায্যে এখান থেকে বের করে নিলাম। এই যে ফাঁকা অংশটা ছিল এখান থেকে জয়েন্টটা বের করে এখানে এবার এটা সেলাই করে দেব। দেখুন এটা সেলাইটা কিন্তু ভেতর দিকে ঢুকে গেল, কোনো সেলাই দেখা যাচ্ছে না। জয়েন্টটা কিন্তু খুব ভালো হলো। সেম ভাবে আরো একদিকে এইভাবে ছোট্ট একটা রডের সাহায্যে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। সেম ভাবে এই শোল্ডারটাকেও আমি জয়েন করে নেব। দেখুন এবার আমি টেনে এটাকে সোজা করে নিলাম। এবার অবশ্যই আপনারা এখানে যদি পাইপিং সেট করতে চান তাহলে কিন্তু আর চাপ সেলাই দিতে হবে না, আয়রন করে নিলেই হয়ে যাবে। এখানে যেহেতু আমি আয়রন করিনি সেই কারণে কিন্তু সেলাই দিয়ে এটা কিন্তু চাপ সেলাই দিয়ে এটা বসিয়ে নিচ্ছি। অবশ্যই চাপ সেলাই আপনারা দেবেন, এখানে আয়রন করে নেবেন, তাহলে দেখতে ভালো হবে। চাপ সেলাই দিলে এই সেলাইটা বাইরে থেকে দেখা যাবে, দেখতে ফিনিশিং ভালো আসবে না। কারণ এখানে কোনো পাইপিং যদি সেট করা হয়, কোনো পাড় ছোট্ট যত লেস পাড় যদি আমরা সেট করি তাহলে কিন্তু দেখতে আরো ভালো হবে। আমি ফিনিশিং এর জন্য এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। এখানে চাপ সেলাই কিন্তু দেবার প্রয়োজন নেই ব্যাক পার্টে, এটা আয়রন করে নিলেই কিন্তু বসে যাবে।
আমি কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এবার লাইলিন পাড়ার কাপড় যেহেতু আলাদা আছে, আমি এটাকে কিন্তু দুটো অ্যাটাচ করে নিচ্ছি সেলাই করে। এরপরে ব্যাক পার্টে আমি টেকিং দিয়ে নেব। এখানে ব্যাক পার্টে পেছনে ৩ সুতো করে ৬ সুতোর আমি টেকিং পার্টের জন্য বেশি নিয়েছিলাম। ৪.৫ ইঞ্চি উপর থেকে, এই যে ৪.৫ ইঞ্চি উপর থেকে আমি একটা ঠিক নির্দিষ্ট জায়গায় একটা টেকিং আমি দিয়ে নিচ্ছি। এবার নিচের কাপড়টা সমান করে ধরতে হবে। আর এটাও আমি টেকিংটা ৩ সুতো করে দিয়ে নিলাম। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। ডবল সেলাই দিয়ে নিলাম আমি। এরপরে নিচের যে ফিনিশিং পট্টি, এই ফিনিশিং পট্টিটা যেটা হেম পট্টি, সেটাকে আমি একটু জয়েন করে বাড়িয়ে নেব, ছোট হবে। বাড়িয়ে নিয়ে এবার অ্যাটাচ করে নিচ্ছি। এই অ্যাটাচ করে নেবার পরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তার আগে কিন্তু এই সাইড জয়েন্টটা দেখে নিতে হবে যে সাইডের আপ ডাউন হলো কিনা দুটো পার্টের। কেন, যেহেতু বগলে ফিনিশিং করা হয়ে গেছে, সেই কারণে দুটো পার্ট কিন্তু এইভাবে দেখে নিতে হবে যে সেম আছে কিনা। সেম আছে। এবার আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার ফোল্ড করে মুড়ে দিতে হবে। এ কিন্তু হাতে হেম করতে হয়। যত ফোল্ড করে এগুলো যে মুড়ে দিচ্ছি মেশিনে, এগুলো কিন্তু হাতে হেম করলে তারপরেই কিন্তু ফিনিশিং ভালো হয়। এরপরে আমি সাইড জয়েন করে দেবো। নিচে ২ ইঞ্চি আর উপরে ২ ইঞ্চি ৬ সুতো বাদ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই আপনারা চেক করে নেবেন। সেলাই করার পরে অবশ্যই সোজা করে মাপজোক দেখে নেবেন। সেলাইয়ের কারণে অনেক সময় ছোট হয়ে যায় সাইজ। সেই কারণে কিন্তু যদি বাড়াতে হলেও হতে পারে। ৬ সুতোর জায়গায় হয়তো দেখা গেল হাফ ইঞ্চি আমাকে কমাতে হচ্ছে। এইভাবে দেখে নিতে হবে। দেখুন আমি সাইড উপরে নিচে ছকে দাগ দিয়ে যেভাবে বলেছিলাম সেইভাবে আমি কিন্তু সেলাই দিচ্ছি। একটু গ্যাপে আরও একটা আমি সেলাই দিয়ে নিলাম। একদম সাইডেও সেলাই করে এটাকে জয়েন করে দিলাম। এরপরে ফিনিশিং হয়ে গেছে। এরপরে আমি সোজা করে দেখে নেব। অবশ্যই ফিতে দিয়ে চেক করে নেবেন আপনারা। কত সুন্দর ফিনিশিং এসছে। দারুণ একটা ব্লাউজ রেডি হলো। এইভাবে ফিতে দিয়ে কিন্তু দেখে নিতে হবে যে সাইজ আমি করেছি সেই সাইজে ছাতি কোমর এসে কিনা। টাটা বন্ধুরা।